আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট গণনার সময় ভোট কেন্দ্র কর্ডন করে রাখবেন তারা। রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোটের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভোটের 7 দিন আগ থেকে হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। এদিকে সকাল থেকে ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। এতে প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বঞ্চিত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আবার সে গণতন্ত্রের একটা রোল মডেল সারা দেশ, জাতি, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা সেই কাজটুকু করে দেখাবে, যাতে এই ডাকসু সারা বাংলাদেশের সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আজকে থেকেই কিন্তু প্রচার শুরু হয়েছে এবং এই প্রচার সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত চলবে। এবং জানেন যে আজকে যে প্যানেলগুলো রয়েছে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তাদের ভিপি, এজিএস, জিএস তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের একটি বৈঠক হয়। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে এখানে 3 স্তরের নিরাপত্তা দেয়া হবে এবং 200 বিএনসিসির লোক দেওয়া হবে এবং পুলিশ দ্বিতীয় পর্যায়ে থাকবে এবং সেনাবাহিনী থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মূলত সেনাবাহিনীরা থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 7টি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু সেনাবাহিনী ভোট কেন্দ্রে কিন্তু এসে উপস্থিত হবে। এছাড়া এই তাদের ব্রিফিংয়ের পরেই কিন্তু এক প্রকার অমীমাংসিতভাবেই তারা চলে যায়। এখানে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের অভিযোগ বলছেন যে অভিযোগ তাদের সেভাবে আমলে নেয়নি নির্বাচন কমিশন। তাদের অভিযোগকে অমীমাংসিত রেখেই তারা চলে গিয়েছে। পরবর্তীতে ছাত্র দলের পক্ষ থেকে বলা হয় যাতে যেই ধরনের গ্রুপগুলোতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি ব্যান করা হয়। এছাড়া যেই ছবির সঙ্গে নামের সঙ্গে যে ছবি প্রকাশ করার কথা ছিল সেই বিষয়টা আমলে নেয়নি বলে জানিয়েছে প্রার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সহ সভাপতি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী রয়েছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপত্তি শুনানির জন্য আজ সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে এখন পর্যন্ত 16 প্রার্থী আপত্তি দাখিল করেছেন। ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে বিকেল 4টায় রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। আপোষ করলে বেগম খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন, অথচ সামান্য সম্পদের লোভে ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে শিল্পী সমাজ। এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কালচারাল ফ্যাসিস্টদের বিপক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গেলেও ফ্যাসিবাদের সমর্থক শিল্পীরা তাদের ভুলতে না পেরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। বিশিষ্ট গীতিকার, সুরকার ও জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর সভাপতিত্বে মানববন্ধন থেকে শিল্পকলা সহ বিভিন্ন জায়গায় বসে থাকা
ফ্যাসিস্টদের বিদায় করতে সরকারকে ২১ দিনের সময় বেঁধে দেওয়া হয়। আপোষ করে অনেক আগে সরকারে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তাই তাকে মিথ্যা মামলায় আজকে তিনি এই অবস্থায়, আজকে বিভিন্ন অসুখে তিনি জর্জরিত। আপনাদের সেই দোসর, আপনাদের স্বৈর সরকার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে, কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা ১, ঢাকা ২, ঢাকা ৩, ঢাকা ৪, ঢাকা ৬ সহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ২, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ ঢাকা অঞ্চলের ২২ সংসদীয় আসনে শুনানি হবে আজ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শুনানিতে অংশ নিয়েছেন ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট এলাকার দাবি আপত্তিকারী ও তাদের আইনজীবীরা। সংসদীয় আসনের সীমার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করছে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা। ২৭ তারিখ পর্যন্ত শুনানি চলবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। আজ ৩ জন সাক্ষী দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগের ৮ দিনে এই মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও ১ ব্যক্তির করা ৪টি আবেদনের ওপর শুনানি চলছে আপিল বিভাগে। জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ হন চুয়াডাঙ্গার প্রকৌশলী মাসুদ রানা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। শহীদ রানার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে স্মৃতি স্থাপনা নির্মাণের পাশাপাশি সরকারি সহায়তার দাবি পরিবারের। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা থেকে জহির রাহেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মৃত্যুর ১ বছর পেরোলেও এখনও ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকেন জুলাই আন্দোলনের শহীদ মাসুদ রানার মা। তবে নির্মম বাস্তবতা হচ্ছে আর বাড়ি ফেরা হবে না ছেলের। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পদত্যাগের ১ দফা দাবি বাস্তবায়নে রাজপথে নেমে শহীদ হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান মাসুদ রানা। ৪ আগস্ট রাজধানীর উত্তরায় গুলি লাগে তার। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বাড্ডায় থাকতেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা পরিবারটি। একটা রাস্তা হোক, যাই হোক, এটা কইরে দিলি যত মানুষ যাবে, তাকাবে, দেখবে যে শহীদ হয়ে গেল, তাই বলে সেই জায়গাটা হবে। তার মেয়েটা যখন বড় হবে, সেখনও সেইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে আমার বাবার জন্য এই রাস্তাটা। তার কেন আমার ছোট ভাই, এটা তো ভাই কিছু মাইন্ড করেন না, ও মাসুদ ভাইয়ের গুলি লাগছে। কোথায় লাগছে? মাথায়। তো বলার পরে আমি ঠাস করে পড়ে গেলাম। এই জায়গায় বসে আছি, রাত ১:১৫ ফোন দিলে যে মারা গিয়েছে। মাসুদ রানা আমাদের গর্ব, আমার গ্রামের গর্ব। সরকারকে আমি জোর দাবি জানাই যে মাসুদ রানার ফ্যামিলির পাশে জানিয়ে সরকার দাঁড়ায়। অসহায় পরিবারটিকে সরকারিভাবে নানা সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জুলাই ফাউন্ডেশন তাদেরকে সঞ্চয়পত্র প্লাস এমনিতেও আর্থিক সহায়তা করেছে। আমরাও জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে একটু বেশি পরিমাণে দিয়ে সহায়তা করেছি, জেলা পরিষদ থেকেও করেছি। মাসুদ রানার আত্মত্যাগের বিনিময়ে লেখা হয়েছে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের ইতিহাস। তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১:৩০ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্য বিচারপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের 98 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই 25 জন ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন। জনাব আবু সালেহ মোহাম্মদ সলিমুল অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদ, আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। আফসানা, এই মাত্রই কিন্তু শপথ গ্রহণ শেষ হলো। আপনি জানেন যে 25 জন সদ্য নিয়োগ বিচারককে প্রধান বিচারপতি এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করালেন। তাদেরকে অনধিক 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং গতকাল রাতে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হলো। এর আগে যদিও আবেদনের প্রেক্ষিতে এরা আবেদন করেছিলেন এবং সেই আবেদনগুলোকে যাচাই বাছাই করে এবং ভাইবা পরীক্ষা নেওয়ার মাধ্যমে এদেরকে চূড়ান্ত করা হয় এবং চূড়ান্ত এই 25 বিচারপতি আজ শপথ নিলেন, অর্থাৎ আজকে থেকেই তাদের কার্যকাল শুরু হলো এবং অনধিক 2 বছর তারা আসলে বিচারক হিসেবে নিয়োগ থাকবেন এবং রাষ্ট্রপতির আদেশক্রমেই কিন্তু গতকাল আসলে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এই বিচারকদের নিয়োগ দিয়েছেন। যেহেতু শপথ শেষ হয়েছে, অর্থাৎ এদের কার্যকাল কিন্তু শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগেই বিচারপতি জাজেস লাউঞ্জে এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন। এখন অনুষ্ঠান শেষ হয়েছে। আপাতত এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে আসলে এই বিচারপতিদের শপথ অনুষ্ঠানের সর্বশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 9 জঙ্গি সহ 700 জেল পলাতক আসামি ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, 5 আগস্টের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে। তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনও বাকিরা ধরা পড়েনি। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। ভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। যারা সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে। শুধু উচ্ছেদ করলে তারা আবারও দখল করবে, তাই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখল চক্র আবার সক্রিয় হয়ে উঠবে। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় সেনাবাহিনীকে খালের কাজটি দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। অংশ দখল করে নিতে কঠোর হস্তে দেখাও দমন করতে হবে। শুধু আইনের আওতা আইনে এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানারও কিন্তু এই উপজেলার পড়ে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানীয় তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন এই খালটা খনন যখন করা হবে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। বছরের পর বছর সংস্কার না করায় এলাকাবাসীর গলার কাটায় পরিণত হয়েছে বাসাবো টেম্পো স্ট্যান্ড রোড। বাসাবো প্রধান সড়ক থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা যেন ভোগান্তির তিক্ত দৃষ্টান্ত।
স্থানীয়দের দাবি ৩ মাস আগেই রাস্তাটির সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও হয়নি ১ ইঞ্চি কাজও। রাজধানীবাসীর পথের দুর্ভোগ নিয়ে আরও জানাচ্ছেন জাকারিয়া খান। নদীতে চলা নৌকা কখনোই সমান্তালে চলাচল করতে পারে না, ঢেউয়ের সঙ্গে তাকে হেলে দুলে চলতেই হবে। রাজধানীতে তেমনই একটি রাস্তা রয়েছে যেটি চলে গেছে বাসাবো থেকে নন্দীপাড়া। এ পথে যে যানবাহনই চলুক সেটিকে হেলে দুলেই চলতে হবে। আর বর্ষা মৌসুম হলে তো যেন পদ্মার ঢেউরে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় বছরখানেক সময় ধরেই সড়কের এ হাল। প্রতিদিন এ রাস্তায় শিক্ষার্থী, চাকুরিজীবী সহ নানা পেশার মানুষ যাতায়াত করতে গিয়ে প্রায়ই শিকার হন দুর্ঘটনার। বাম সাইডে বাসাবো স্কুল, কিন্ডারগার্টেন, মানে খুবই দূর অবস্থা। এদিক দিয়ে গাড়ি আইসা রিক্সা উল্টে যায়। এলাকার ব্যবসায়ীদের দাবি, গত কোরবানির ঈদের 10 দিন আগেই এই রাস্তাটি সংস্কার করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো হয়নি কোনো কাজ। এই কাজটি কোরবানি ঈদের 10 দিন আগে হ্যান্ডওভার দেওয়ার কথা, এখন পর্যন্ত কাজটি হলো না। আমরা তো জিম্বি হয়ে গেছি। বেশি ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলোতে স্থানীয়দের উদ্যোগে ঠিক করার চেষ্টা করা হলেও রাস্তার বেশিরভাগ জায়গায় আছে আগের মতোই। বাচ্চা নিয়ে কোথাও যাইতেও পারতেছে না, ইভেন ওদের ডাক্তার সবকিছু মিসিং হইতেছে। এ রাস্তায় চলাচলকারী চালকরা বলেন, বৃষ্টি হলে এ রাস্তা পরিণত হয় জলপথে। বেশি ভাড়াতেও যেতে চান না অনেক চালক। এই রাস্তায় গাড়িরও ক্ষতি হয়, যাত্রীরও ক্ষতি হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় রাস্তা দিয়ে যাতায়াত করতে। 10 টাকার ভাড়া 50 টাকা দিয়েও কেউ যাইতে চায় না। বিশ্ব যখন উন্নত যোগাযোগ ব্যবস্থার শিখরে অবস্থান করছে, তখন এদেশে সমন্বয়হীনতার অব্যবস্থাপনা আর অসাধু ব্যক্তিদের লোভের কাছে ক্ষুণ্ণ হচ্ছে নাগরিক অধিকার। জাকারিয়া খান, RTV, ঢাকা। দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি 40 টাকা কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচামরিচ কেজি প্রতি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 3 দিন আগে বিক্রি হয়েছিল 160 টাকা কেজিতে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের 3 দিনে 13টি ট্রাকে 132 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। পূর্ব ঘোষণা ছাড়াই ধামরাইয়ের জয়পুরায় পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রায় 1 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। শ্রমিকরা জানান, সকালে কারখানায় এসে গেটের তালা ও কারখানা বন্ধের নোটিশ দেখেন। এর প্রতিবাদে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা চলতি মাসের পূর্ণ বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধ সহ 6 দফা দাবি করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4টি দেশের প্রফেশনাল বক্সার নিয়ে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট, যেখানে ভারত, পাকিস্তান, তানজানিয়ার বক্সারদের সাথে রিংয়ে লড়বেন স্বাগতিক বাংলাদেশের বক্সাররা। শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে বিকেল 4টা থেকে শুরু হবে আয়োজনটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ভারত পাকিস্তান একই রিংয়ে, তাও আবার সেটির আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশে। এ বক্সিং প্রমোশনের সহায়তায় বসুন্ধরা কনভেনশনে এই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। 7টা ইন্টারন্যাশনাল বাউট হবে আর 2টা ন্যাশনাল বাউট হবে। ইভেন্টে মূল আকর্ষণ ভারতের বিপক্ষে বাংলাদেশের বক্সারদের লড়াই। 2টি আলাদা ক্যাটাগরিতে বাংলাদেশের 2 সেরা বক্সার লড়বেন ভারতীয় 2 সেরা বক্সারের বিপক্ষে। WBC ইন্টারকন্টিনেন্টাল এশিয়া চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। সবচেয়ে মর্যাদাপূর্ণ যেটা এই ইভেন্টের জন্য, সেটা হচ্ছিল ভারত বাংলাদেশের একটি খেলা হবে, যেখানে 10 রাউন্ডের খেলা হবে। WBC আমাদের হাসান শিকদার খেলবেন বাংলাদেশের হয়ে এবং ভারতের হয়ে খেলবেন লোকেশ দাঙ্গি। এছাড়া আয়োজনে আরও থাকছে পাকিস্তান ও তানজানিয়ার বক্সারদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আয়োজনকে নানা দিক দিয়ে ঐতিহাসিক বলছেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান আসাদুজ্জামান। 2024 সালের 8ই মার্চ মোয়াদ আজহার
WBC ইউথ চ্যাম্পিয়ন ছিল, সো কিন্তু আমাদের মোতালেবের কাছে হেরে গিয়েছিল, বাট ও কিন্তু এবার চ্যালেঞ্জ দিয়েছে মোতালেবকে। এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রফেশনাল বক্সিং আর এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।